নিজের সতীত্ব বিলিয়ে দিয়ে টাকা উপার্জন করার কোনো দরকার নেই। স্যার বেডরুমে আসতে বললেন যে? দরজার দিকে ফিরে তাকায় সানভি। তাকিয়েই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে রিহা। কিছুটা থমকে দেখে তাকে। আজ আবার অনেক দিন পর দেখলো তাকে, প্রায় 4 বছর পর। সানভি ঘোর কাটিয়ে উত্তর দেয়, কোনো সমস্যা আছে? বেডরুমে ডাকাই? না স্যার, কোনো সমস্যা নেই। আমি কি আসবো? হ্যাঁ, আসো। স্যার, আমার ব্যাপারটা নিয়ে কি ভাবলেন? তোমার চাকরিটা দরকার, তাই তো? হ্যাঁ স্যার, চাকরিটা আমার অনেক দরকার। চাকরি দিতে পারি, এক শর্তে। কি শর্ত? আমাকে ভালোবাসতে হবে, আমার সাথে থাকতে হবে, সব সময় রান্না করতে হবে, খাইয়ে দিতে হবে, আর আমাকে ঘুম পাড়িয়ে তুমি চলে যাবে। ব্যাস, তোমার কাজ শেষ। এটাই তোমার চাকরি, আর বেতন 40,000 টাকা। স্যার, এটা কি বলছেন? ভেবে দেখো। স্যার, আমি কালকে জানাই। আচ্ছা, বাসায় এসো, সমস্যা নাই। আচ্ছা, আমি আসি তাহলে স্যার। আচ্ছা, যাও। আর শোনো, শাড়ি পরে আসবা কালকে থেকে, যদি কাজটা করতে চাও তাহলে। জি স্যার। রিহা বেরিয়ে যায় রুম থেকে। মনে করে 4 বছর আগের ঘটনা, যখন সানভি তাকে প্রপোজ করেছিল, কিন্তু রিহা ফিরিয়ে দিয়েছিল। অনেক ঘোরার পরও যখন রিহা রাজি হলো না, তখন সানভি বলেছিল, তোমাকে ভালোবাসতেই হবে, আমি আদায় করে নিব। সেই যে গিয়েছিল ছেলেটা, তারপর আর 4 বছর দেখা মেলেনি তার। আর 4 বছর পর হঠাৎ এমন একটা জায়গায় দেখা হবে, কখনো ভাবেনি রিহা। সত্যি, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। যেমন বাবা মারা যাওয়ার পর বদলে গেছে রিহার জীবন। আরব সানভি তো আগে থেকেই বাবা মা হারা, তবে সানভিরও অনেক কিছু বদলে গেছে। 4 বছর আগে আজকের সানভি সেই সানভি ছিল না। ছিল না এত টাকা। এমন জায়গায় কিভাবে আসছে সেটা শুধু ও নিজেই জানে। জেদ মানুষকে অনেক কিছু দেয়, তেমন তাকেও দিয়েছে। সানভি চেয়ার থেকে উঠে জানালার পাশে এসে ব্যস্ত ঢাকা শহরটাকে দেখে। মনে পড়ে যায় সেই গ্রামের কথা, যেখানে রিহা আর সানভি একই কলেজে পড়তো। সানভি তার মামার বাসায় থাকতো, আর রিহার বাবার অনেক টাকা ছিল, তাই সব সময় ভাব নিয়ে চলতো। সানভির ভালো লাগতো তাকে, কিন্তু সাহস করে বলতে পারেনি। আর যখন বলল, অনেক অপমান করেছিল রিহা। এরপর সানভি পালিয়ে আসে ঢাকা শহরে। তারপর একটা দোকানে কাজ করতে করতে আছে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে খুব কম লোকই আসে। আর রিহা তার ভাগ্য ক্রমশই খারাপ হতে থাকে। সানভি চলে আসার পর 1 বছর আগে বাবা মারা যায়, আর সব সম্পত্তি হাতিয়ে নেয় তার চাচা। তারপর সব শেষ, চলে আসে ঢাকা শহরে। একটা বাসা ভাড়া নিয়ে থাকে রিহা আর তার মা। সাথে আছে ছোট্ট বোনটাও। চাল নেই ঘরে, পরনের কাপড় নেই, আর নেই মায়ের ঔষধ। বাধ্য হয়ে চাকরির খোঁজে বেরিয়ে পড়ে। ভাগ্যের টানে সানভির কাছে চলে আসে। তারপর বাকিটা তো পড়লেনি। রিহা বাসে এসে ভাবতে থাকে, 40,000 টাকা বেতন, কিন্তু সানভি যে চাকরিটা দিয়েছে সেটা কিভাবে মেনে নিবে? আর সে 4 বছর আগে ফিরিয়ে দেওয়া সানভিকে আজ কিভাবে মেনে নিবে? পাশের রুম থেকে কেসে ওঠে তার মা। সব চিন্তা মুছে ফেলে, চাকরিটা তার দরকার, জীবন বদলে যাবে তার। হয়তো আবারও ভালো একটা পজিশনে থাকবে সে, তখন চাকরিটা ছেড়ে দিলেই হবে। তবে সানভি তাকে আজও ভোলেনি। রিহা ঠিক করে নিল চাকরিটা সে করবে। হার মেনে নেয় ভাগ্যের কাছে। বাস্তবতা বড়ই কঠিন, সেটা হারে হারে টের পাচ্ছে আজ 1 বছর যাবত। ওদিকে সানভিও জানে রিহা রাজি হবে, কারণ যে লোকটা তার কথা বলেছিল সে তার সম্পর্কে সবকিছু বলে দিয়েছে। বলতে পারেন টাকায় কেনা ভালোবাসা। সানভি বলেছিল রিহাকে ভালোবাসতেই হবে, আর তাই হতে চলেছে। বিজয়ের হাসি দেয় সানভি। রাতে রিহা খেতে বসে আবারও বিরক্ত। আজও সেই আলু ভর্তা আর ডাল। সে তার মাকে বলে, আম্মু আবারও ডাল? কি করব বল মা, দোকানে আর বাকি দিবে না, তবুও অনেক চেয়ে ডাল আনছি। আম্মু, জীবন বদলাতে চলেছে, আমি চাকরি পেয়ে গেছি। সত্যি মা, তুই চাকরি পাইছিস? মা, 40,000 টাকা বেতন। কিসের চাকরি মা? জানি না, কালকে বলবে। উত্তর দিতে পারে না রিহা। কি উত্তর দিবে সে? বলবে যে একজনকে ভালোবাসার বিনিময়ে টাকা দিবে? রিহা খাবার রেখে উঠে রুমে চলে যায়। গিয়ে কাঁদতে থাকে বালিশে মুখ লুকিয়ে। সারা রাত ঘুমোতে পারে না রিহা, কারণ কালকে থেকে যে নতুন দিনের শুরু। পরের দিন 8টা বাজতেই বেরিয়ে যায় রিহা। মনের মধ্যে ভয় কাজ করে তার। কি হবে ভাবতে পারে না। সানভির বাসায় গিয়ে বেল বাজাতেই
দরজা খুলে দেয় সানভি। দরজা খুলে অবাক হয়ে দেখতে থাকে রিহাকে। খোলা চুল আর সবুজ শাড়িতে পরীর মতো লাগছে তাকে। রিহা মাথা নিচু করে ভেতরে ঢোকে। সানভি বুঝে যায় রিহা চাকরিটা করবে। রিহা সানভির বেডরুমে ঢুকে দেখে রুমটা অগোছালো হয়ে আছে। সানভি ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে রিহা রুমটা গুছিয়ে ফেলে। অগোছালো জিনিস তার ভালো লাগে না, আর এটা তো এখন তার কাজ হয়ে গেছে। সানভি ফ্রেশ হয়ে এসে দেখে রুমটা পরিষ্কার গোছানো। রিহা করেছে সব সে বুঝতে পারে। রিহার দিকে তাকিয়ে দেখে জানালা দিয়ে ভোরের সূর্য দেখছে। সানভিরটাকে ঘোর ভাঙে রিহার। রিহা, হ্যাঁ বলুন। তুমি বলতে হবে আমাকে। তো তুমি বলতে হবে? হ্যাঁ, তুমি বলতে হবে। আচ্ছা বলো, কি বলবা? চলো ভোরের সূর্য দেখব। আচ্ছা। ছাদে যাই দুজনে। গিয়ে দেখে 2টা চেয়ার আর একটা ছোট্ট টেবিল রাখা আছে, আর টেবিলের উপর গরম গরম চা বিস্কুট। নাও চা খাও। রিহা চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবে, এটা কি চাকরি নাকি অন্য কিছু? চাকরের মতো খাটানোর জায়গায় এত ভালোবাসছে কেন? এমন ভাবে কথা বলছে যেন আমি তার অতিথি। সে যাই হোক, অনেকদিন হলো এভাবে সূর্য দেখি না। মনে মনে সানভিকে ধন্যবাদ দেয় রিহা। সানভি জিজ্ঞেস করে, বিয়ে করেছো? যদিও সে জানে রিহা বিয়ে করেনি, তারপরও জিজ্ঞেস করে। না, বিয়ে করলে তো আর তোমার কাছে আসতে পারতাম না। তাও ঠিক, তবে বিয়েটা করে নিও। আর একটা কথা, আজকে যাওয়ার আগে আমার বাসার নিচে যে ঘরটা আছে ওটার চাবি নিয়ে যেও। কালকে থেকে তোমরা ওখানে থাকবে। না না থাক, লাগবে না। আমি জানি তোমার লাগবে। এতটা ভালো কেন তুমি? সানভি উত্তর দেয় না। রিহার নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই সেই রিহা যে সানভি গরিব বলে অপমান করত, আজ সেই সানভি তার থাকার জায়গা করে দিল। বাস্তবতা বড়ই কঠিন। সময় কখনো নিজের অনুকূলে থাকে না। সানভি রিহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বিরিয়ানি রান্না করতে পারো? পারি। আমাকে রান্না করে খাওয়াবে? হুম। চোখের কোণে জল চিকচিক করে ওঠে রিহার। সানভিকে বুঝতে না দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় রিহা। সানভি পেছন পেছন যায় রিহার। রান্নাঘরে ঢুকে রিহা দেখলেও সব কিছু গোছানো আছে, তাই কষ্ট করতে হলো না। রিহা কাপড়টা কোমরে গুজে রান্না করতে লাগলো। সানভি রান্নাঘরে ঢুকে আরো একবার ক্রাশ খেলো। কেন জানে রিহাকে বউ বউ লাগতেছে, যদিও সে তার কিছুই না। তবুও সানভির মনে হচ্ছে জড়িয়ে ধরে কানের লতিতে একটা কিস করতে। সানভি নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করে, কাঁদতেছো কেন? পেঁয়াজের ঝাঁঝে। সানভি আস্তে করে বলে, কিছু পেঁয়াজের ঝাঁঝ একদিন ঠিকই কমে যায়। আস্তে বললেও কথাটা রিহার কান এড়ায় না। বুঝতে পারে তাকে উদ্দেশ্য করেই কথাটা বলল সানভি। কথাটা তো সত্যিও, একদিন সেও এইরকমই ছিল, আর এখন ভাবতেই কেমন লাগে। আনমনে পেঁয়াজ কাটতে থাকে রিহা। হঠাৎ আঙুলটা কেটে যায় রিহার। রিহা হালকা আওয়াজ করে ওঠে। সানভি রিহার কাছে এসে দেখে বেশ কিছুটা কেটে গেছে। দৌড়ে রুমে যায় সানভি। স্যাভলন আর ব্যান্ডেজ কাপড় নিয়ে আসে সানভি। তারপর হাতটা ধরে রিহার। ঠান্ডা পানিতে হাতটা ধুয়ে নিয়ে স্যাভলন দিয়ে ধুয়ে দেয়, তারপর ব্যান্ডেজ করে দেয়। রিহা আবার ছুরি ধরতেই সানভি ধমক দেয়, হইছে, আর রান্না করতে হবে না, আমি করছি, দেখো। তুমি কেন করবা? আমিই পারবো। আচ্ছা তুমি করো, আমি হেল্প করতেছি। তারপর দুজনে মিলে রান্না করে। রান্না শেষ হওয়ার পর রিহা জিজ্ঞেস করে, কোথায় খাবেন? টেবিলে নাকি রুমে? রুমে নিয়ে আসো। যেহেতু বা হাতে কেটেছে, তাই সানভির উদ্দেশ্য হলো রিহার হাতে খাবে, মানে রিহা তাকে খাইয়ে দিবে। খাবার রুমে নিয়ে আসে রিহা। তারপর বলে, স্যার আপনার খাবার। সানভি রিহার দিকে তাকিয়ে বলে, তোমাকে খাইয়ে দেই। স্যার খাইয়ে দিব মানে? খাইয়ে দিব মানে খাইয়ে দিব। সানভি খাইয়ে দেয়। তারপর সানভি জিজ্ঞেস করে, সকালে খেয়েছো কিছু? না হা করো। স্যার আমি খেয়ে নিবনি, সমস্যা নাই, আপনি খান। আমি যা বলছি তাই করো। রিহা ছোট্ট করে হাঁ করে। সানভি কিছুটা খাবার রিহার মুখে তুলে দেয়। অনেক দিনের অপূর্ণ ইচ্ছেটা পূরণ করে সানভি। রিহার চোখ দিয়ে অবিরত পানি পড়ছে। সানভি তাকে এখনো ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই রিহার। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু রান্নাঘরে রেখে আসে রিহা। খাওয়ার পর সানভির 1 কাপ চা খাওয়ার অভ্যেস বলতে পারেন, বদ অভ্যেস।
রিহা যখন থালা বাসন গোছাতে ব্যস্ত, সানভি তখন চা বানাতে চলে যায়। রিহা ফিরে এসে দেখে সানভি চা খাচ্ছে। কি ব্যাপার, এখন চা খাচ্ছেন যে? তুমি বলতে বলছিলাম। সরি স্যার। আসলে খাওয়ার পর চা খাওয়াটা আমার বদঅভ্যাস। আচ্ছা। রিহা অপলক দৃষ্টিতে দেখে সানভির দিকে। সাদা ফ্রেমের চশমায় একটু বয়স্ক লাগছে তাকে, তবে বয়স কিন্তু কম। রিহা ভাবনায় পড়ে যায় এরপর কি ঘটবে। এই পর্যন্ত তো মনে হচ্ছে না সে চাকরিতে আছে, এটা যেন তার নিজেরই বাড়ি, এমনই একটা ভাব। রিহা বলল, স্যার এখন কি করব আমি? কিছু না, বসে বসে আড্ডা দিবা আমার সাথে। রিহাকে উদ্দেশ্য করে সানভি বলে, ওই যে টেবিলের ওপর ওইটা। রিহা টেবিলের উপর থেকে প্যাকেটটা এনে সানভির হাতে দেয়। সানভি প্যাকেটটা হাতে নিয়ে বলে, এই শাড়িটা তোমার। না স্যার, আমি এটা নিতে পারবো না। কেন পারবা না? স্যার, আমি শুধুমাত্র একজন কর্মচারী, আপনি আমাকে কেন গিফট করবেন? এমনিতেই অনেক কিছু দিয়েছেন। আমি তোমাকে নীল শাড়িতে দেখতে চাই, তাই নিবা এটা। আমি পারবো না স্যার। আমি নিতে বলছি। সানভির একটু ধমকের সুরে বলতেই রিহা নিয়ে নেয়। তোমরা মেয়েরা না ঢং করতে জানো, আর কিছু পারো না পারো। জি স্যার, বুঝলাম না। কিছু না। আচ্ছা, তুমি ইচ্ছে হলে চলে যেতে পারো। না স্যার, আমি সন্ধ্যায় যাব। আচ্ছা ঠিক আছে। আসলে সানভি এখন সিগারেট খাবে, তাই রিহাকে পাঠিয়ে দিতে চাইছিল, বাট গেল না। এখন কি করবে? যদিও রিহা তার কিছুই না, তারপরও ওর সামনে সিগারেট খাইতে কেমন জানি একটা লাগে। তাই সিগারেটের প্যাকেটটা পকেটেই রেখে দিল সানভি। বেশ নেশা লাগছে সিগারেটের, অনেকক্ষণ খায় না সে, মাথা গরম হয়ে যাচ্ছে। দিনে 1 প্যাকেট সিগারেট লাগে সানভির। আর থাকতে না পেরে রিহার সামনে সিগারেট ধরায় সানভি। সিগারেটে টান দিতেই ভেতরটা ঠান্ডা হয়ে যায়। রিহা ছলো ছলো দৃষ্টিতে দেখে সানভিকে। তার কেন জানি কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছে না সানভির সিগারেট খাওয়া। আরো কয়েক টান দিতে রিহা হুট করে সিগারেটটা ফেলে দেয় সানভির হাত থেকে। কেন এমন করলো সে নিজেও জানে না। সানভি অবাক হয়ে দেখে রিহাকে। সানভি মনে মনে বলে, হঠাৎ কি হলো ওর? আর খাবেন না সিগারেট? কেন? আমি বলছি তাই। তুমি কে বলার? সরি স্যার, আমি ভুলে গেছিলাম আমি শুধুই চাকর। হুম। কথাটা বলে রিহা ভাবতে থাকে, উনি সিগারেট খেলে আমার কষ্ট কেন হবে? উনি তো আমার কেউ না। আমি চাকরি করব, টাকা পাবো, আর বেশি কিছু না। তারপর সানভি বলে ওঠে, সরি, আমি কি যেতে পারি আজকে? যাও, আর নিচের তলা চাবিটা নিয়ে যাও। আচ্ছা। সানভি ড্রয়ার থেকে চাবি আর 20,000 টাকা বের করে রিহার হাতে দিয়ে বলে, কিছু টাকা নিয়ে যাও, আর বাকিটা মাস শেষে নিও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। 20,000 টাকা হাতে পেয়ে রিহা আনন্দে কেঁদে ফেলে। বাসায় যাওয়ার পথে বাজার থেকে মাছ, মাংস, ডিম আর মায়ের জন্য ঔষধ নিয়ে যায়। বাসায় গিয়ে রান্না করে রিহা। হাতটা কিছুটা কেটেছে, তবে ব্যথা নেই একটুও। হাতে ব্যান্ডেজ করা দেখে রিহার আম্মু জিজ্ঞেস করে, কিরে, হাতে কি হয়েছে? একটু কেটে গেছে। বেশি কাটে নাই তো? না আম্মু, একটুই কাটছে। স্যার খুব ভালো মানুষ, সাথে সাথে ব্যান্ডেজ করে দিয়েছে। খুব ভালো। আর মা, তোমার ঔষধ, আর কালকে আমরা এই বাসা ছেড়ে দিচ্ছি। বাসা ছেড়ে দিলে থাকবো কোথায়? স্যার তার বাসার নিচের তলাটা আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। আনন্দে রিহার মাও কেঁদে ফেলে। ওদিকে সানভি ভাবতেছে কালকে কি হবে, কতদূর আগাতে পারবে এইসব। রিহাকে পাওয়ার সেই পুরনো ভূত আবারও তার মাথায় চাপছে। তবে এইবার আর প্রেম নয়, করলে ডিরেক্ট বিয়ে। পরের দিন সকালে রিহা সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দেয় সানভির কাছে। ভাবতেছে সানভির পাশেই ওঠাটা কি ঠিক হবে। এখনো ঠিক করেনি রিহা যে সানভির পাশেই উঠবে। মনে মনে ভাবতেছে সানভির এত কাছে থাকাটা উচিত হবে কি। ভাবতে ভাবতে সানভির পাশে চলে আসে সানভি। দরজায় নক করতেই দরজা খুলে যায়। মনে হয় দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে রিহা ব্যাগটা রেখে সোজা রান্না করে চলে যায়। সানভি এখনো ঘুমাচ্ছে, তাই ডাকেনি তাকে। রান্না করতে করতে গুনগুন করে গান গাইতে থাকে রিহা। রান্না শেষ করে সানভির রুমের বাইরে দাঁড়িয়ে বলে, স্যার আসবো? স্যার আসবো? সানভির ঘুম ভেঙে যায়, উঠে বসে বলে, হ্যাঁ আসো। স্যার আপনি ফ্রেশ হয়ে নিন, রান্না হয়ে গেছে। কখন আসলে? আর রান্নাই বা করলে কখন? আসছি, অনেকক্ষণ হলো আপনি ঘুমাচ্ছিলেন, তাই ডাকিনি। ঠিক আছে,
আমি আসতেছি। বলেই ফ্রেশ হতে চলে যায়। হাত মুখ ধুয়ে এসে খেতে বসে সানভি। রেহা সানভির প্লেটে খাবার দিতে দিতে বলে, স্যার আমি আপনার বাসায় থাকতে পারবো না। কেন? আমার লাগবে না স্যার, আমি আর আম্মু ওখানেই থাকতে পারবো। আমি তোমাকে করুণা করিনি, আমি ভালোবেসে দিয়েছি। মানে? কিছু না, তোমাকে ওইটা নিতে হবে। প্লিজ স্যার, আমি পারবো না। চাবিটা সানভির সামনে রাখে রিহা। অনিচ্ছা সত্ত্বেও চাবিটা নেয় সানভি। বুঝতে পারে না রিহা কেন এমন করলো। যাই হোক, খাওয়াই মন দেয় সানভি। রান্নাটা খুব ভালো হয়েছে। ভাবতেই অবাক লাগে, যেই মেয়ে এক গ্লাস পানি পর্যন্ত নিজে নিয়ে খেত না, সেই মেয়ে এত ভালো রান্না কিভাবে করে। পেট ভরে খায় সানভি। অনেকদিন পর একটু বেশিই খেয়ে ফেলেছে, তবে খারাপ লাগছে না তার। রিহার কথা খেয়াল হতেই সানভি বলল, তুমিও খেয়ে নাও। আচ্ছা। সানভি রুমে চলে যায়। রিহা খেতে বসে। সানভি ল্যাপটপটা বের করে কাজ করতে থাকে। রিহা খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে সানভির জন্য চা বানিয়ে নিয়ে যায়। সানভির এরকমই ফিল হচ্ছিল কি জানি নাই। তখনই রিহা চা নিয়ে এলো। মনে মনে বেশ খুশি হলো সানভি। রিহা সানভির পাশে এসে বসে। দেখতে থাকে কি করে সে, কিন্তু কিছুই বুঝতে পারে না সে। তারপরও বোকার মতো দেখতে থাকে। রিহা সানভির পাশে বসায় সানভি অন্যমনস্ক হয়ে পড়ে। মনে মনে ভাবে আজকে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, কিন্তু কোথায় যাবে এটাই বুঝতে পারে না। শপিংয়ে যাবে ভাবতেছে। কাজ শেষ করে সানভি ওয়ার্ড্রপ থেকে রিহার জন্য একটা শাড়ি বের করে রিহাকে ডাকে। রিহা, এদিকে আসো। জি বলুন। শাড়িটা পরে নাও, শপিংয়ে যাব। সরি, শপিংয়ে যাবেন? তাহলে যান, আমাকে কেন ডাকতেছেন? তুমিও যাবে তাই? আমি কেন? না, তুমিও যাবা। যাও, শাড়িটা পরে এসো। আচ্ছা। শাড়িটা হাতে নিয়ে রিহা চলে যায়। সানভিও রেডি হয়ে অপেক্ষা করে রিহার জন্য, কিন্তু প্রায় 10 মিনিট পরও রিহা বের হয় না দেখে সানভি দরজায় নক করতে যায়। দরজার সামনে দাঁড়াতেই দরজা খোলে রিহা। দরজা খুলেই সানভিকে সামনে দেখে ঝোঁক সামলাতে না পেরে পড়ে যায় সানভির উপর। ফ্লোরে পড়ে গিয়েও ব্যথা পায় না রিহা। পুরো শরীরটা সানভির উপর, ব্যথা পাবে কিভাবে? সানভি রিহার চোখের দিকে তাকিয়ে আছে। এত কাছে থেকে রিহার চোখ কখনো দেখেনি সানভি। অদ্ভুত সুন্দর লাগে রিহার চোখ। চোখে কাজল দিয়েছে, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, তবুও কি জানি নাই, কেমন জানি অসম্পূর্ণ লাগছে রিহাকে। রিহা উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নেয়। সানভির দিকে হাত বাড়িয়ে দেয় রিহা। সানভি রিহার হাত ধরতেই শরীরে যেন কারেন্টের শক খায় সানভি। হার্টবিট 4 গুণ বেড়ে গেছে তার। শীতল নরম হাতটা ধরে বুঝতে পারে ভালোবাসার মানে কি, কিন্তু শুধুই একতরফা। কেউ জানে না ওপাশের মানুষটা এখন কি ভাবছে। তবে রিহা যে লজ্জা পাচ্ছে এটা সানভি ঠিকই বুঝতে পারে। উঠে দাঁড়ায় সানভি। পায়ে বেশ লেগেছে, তবে সমস্যা হবে না। সানভি রিহাকে নিয়ে বাইরে এসে গাড়িতে ওঠে। সানভি গাড়িতে উঠে রিহার দিকে তাকায়। রিহা পেছনে বসতে যেতে সানভি বলে, সামনে এসে বসো। জি স্যার। রিহা সামনে এসে বসতেই সানভি গাড়ি স্টার্ট করে। রিহা চুপচাপ রাস্তা দেখে। চঞ্চল মেয়েটাকে এরকম চুপচাপ দেখতে মোটেও ভালো লাগছে না সানভির। রিহা, একটা কথা বলবো? বলেন। তোমাকে এরকম চুপচাপ ভালো লাগে না। তুমি কি আমাকে ভয় পাও, নাকি লজ্জায় কথা বলো না? কোনটা? কোনোটাই না। আচ্ছা, তুমি আমার ফ্রেন্ড আজকে থেকে, ঠিক আছে? এখন তো কথা বলবা, আর আমাকে স্যার বলবা না। আচ্ছা বলুন তাহলে কি কি কিনবেন? কেমন জানি লাগে রিহার কাছে সানভির সাথে কথা বলতে। বারবার মনে হয় বেশি কথা বললে সানভির প্রেমে পড়ে যাবে। কিনবো অনেক কিছু। তুমি কিছু কিনবা? না স্যার, আমার লাগবে না কিছু। আবারও স্যার? সরি সানভি। আচ্ছা, একটা গান গাও তো। আমি গান পারি না। আচ্ছা থাক তাহলে। তাই কথা বলে না। পুরো রাস্তা কথা বলতে বলতে যায় সানভি। কথা বলতে বলতে কিছুটা জড়তা কেটে যায় রিহার। মনেই হয় না এটা তার জব। সানভিকে কিছু একটা বলতে যাবে, সানভিকে এমন সময় ফোনটা বেজে ওঠে রিহার। হ্যালো মা। হ্যাঁ মা, আসার সময় কিছু বাজার নিয়ে আসিস। আচ্ছা মা, আর কিছু বলবে? না, আচ্ছা রাখে। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে সামনের দিকে তাকায় রিহা। সানভি বলে, কে ফোন দিয়েছিল? আম্মু। ও। গাড়িটা পার্কিং করে রিহাকে নিয়ে মলের ভিতরে ঢোকে সানভি। রিহার কেমন জানি লাগে।
শাড়ি পরে এর আগে কখনো বাইরে বের হয়নি রিহা। সানভি ব্যাপারটা লক্ষ্য করে কিন্তু কিচ্ছু বলে না। রিহাকে তার কাছে শাড়িতেই ভালো লাগে। সানভি রিহাকে জিজ্ঞেস করে, টি শার্ট নিব নাকি শার্ট? শার্ট নেন, আর পাঞ্জাবিও নিতে পারেন। আচ্ছা, পছন্দ করো কোনটা নিব? স্যার আমি কেন, আপনি কিনুন না। আমি তোমাকে পছন্দ করতে বলছি, করো। রিহা কিছু না বলে চুপচাপ দেখতে থাকে। নীল রঙের একটা পাঞ্জাবি কিনে, কয়েকটা শার্ট প্যান্ট, আরো অনেক কিছু। তারপর রিহার জন্য একটা ড্রেস কেনে সানভি। রিহাকে না জানিয়ে কিনে ফেলে। তারপর বাসায় চলে আসার পথে একটা জায়গায় গাড়ি থামিয়ে রিহাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় যায় সানভি। বুঝলে রিহা, এইটা হলো আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমার মন খারাপ থাকলে আমি এখানে আসি। এই যে ছোট ছোট গাছগুলো দেখতেছো, সবগুলো গাছ আমার নিজের হাতে লাগানো। আর জমিটা আমি কিনে নিয়েছি। এতটাই পছন্দের যে কিনে নিলেন? হ্যাঁ সামনের পুকুরটাও কি আপনার? হ্যাঁ, মাঝে মাঝে এসে মাছ ধরি। কালকে তোমাকে নিয়ে আসবো মাছ ধরতে। আপনি মাছ ধরতে পারেন? ভুলে গেছো সব? আমি গ্রামে থাকতাম, তুমিও তো ছিলে। সবকিছু কি ভুলে গেছো? না ভুলিনি, তবে আমি ভাবছি শহরে এসে সবকিছু ভুলে গেছেন। কিছু জিনিস চাইলেও ভোলা যায় না, যেমন। বলতে গিয়েও থেমে যায় সানভি। রিহার মনটাও খারাপ হয়ে যায়। সানভি গাড়িতে গিয়ে বসে। রিহা পিছনের সিটে গিয়ে বসে এবার। সারা রাস্তা নিঃশব্দে কান্না করে রিহা। অতীত মনে পড়তেই অপরাধবোধ কাজ করে নিজের মধ্যে। নিজেকে অপরাধী মনে হয় রিহার। আর সানভি, সে তো সরল মনের মানুষ, কারো উপর রাগ করে থাকতে পারে না, যার কারণে আজও রিহাকেই ভালোবাসে। বাসায় ফিরে রিহা আবার কান্না করে সানভির জন্য। তারপর সবকিছু গুছিয়ে দিয়ে সানভির কাছে যায়। সানভি তখন সিগারেট খাচ্ছিল। রিহাকে দেখে সিগারেট ফেলে দিয়ে বলে, কিছু বলবে? আমাকে যেতে হবে। আচ্ছা যাও। ওয়েট, দাঁড়াও। সানভি রিহার হাতে ড্রেসটা দিয়ে বলে, যদি শাড়ি পরতে ইচ্ছা না করে তাহলে কালকে থেকে এটা পরে এসো। রিহা কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ সে জানে সানভি আর তার কোনো কথাই শুনবে না। সানভি রিহার দিকে তাকিয়ে থাকে। কেমন জানি এক মায়া আছে রিহার চোখে, যা বারবার সানভিকে আকৃষ্ট করে। বাসায় ফেরার পথে বাজার করে রিহা। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় গিয়ে আবারও রান্না করে রিহা। তারপর সবাই মিলে খায়। মা, আমি স্যারের বাসায় থাকবো না বলেছি। আমি বাসা দেখতেছি, 2-1 দিনের মধ্যেই নতুন বাড়িতে উঠবো। তুই যা খুশি কর, পুরো পরিবারটা তো তুই চালাচ্ছিস, আমাকে বলার কি আছে? আম্মু কি বলো তুমি এসব? আচ্ছা তুই খা এখন। আচ্ছা। ঘুমানোর আগে রিহা ভাবতে থাকে সানভি তাকে বলছিল তাকে ভালোবাসতে হবে, কিন্তু কই, আমি তো এসবের কিছুই করতেছি না। আর সানভিও তো তেমন কিছুই বলে না। যাই হোক, তবে সানভিকে কখনো বোঝার চেষ্টা করিনি সে কেমন। শুধু অবহেলা আর অপমানই করেছি। সব সময় ভেবেছি টাকাই সব, যার টাকা নাই তার কিছুই নাই। ওদিকে সানভি ভাবতাছে কালকে রিহাকে ভালোবাসার কথাটা বলতে হবে। পরের দিন রিহা শাড়ি পরে সেজেগুজে তৈরি হয়ে নেয়। সানভি ভাবতেছে রিহা যদি শাড়ি পরে আসে তাহলে আজকেই প্রপোজ করবে, আর যদি শাড়ি না পরে তাহলে বলবে না। এমন ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেলের আওয়াজে চমকে ওঠে সানভি। তার মানে রিহা এসে গেছে। সানভি ভয়ে ভয়ে দরজার দিকে আগালো। রিহা কি পরে আসবে এইটা নিয়ে তার চিন্তা। কাপা কাপা হাতে দরজা খুলে সামনে তাকাতেই দেখে রিহা আজকেও শাড়ি পরে আসছে। সানভি খুশি হলেও বেশ ভয় লাগতেছে। আজকেই প্রপোজ করতে হবে। রিহা ভেতরে ঢুকে রান্নাঘরে চলে যায়। সানভি রুমে এসে শুয়ে পড়ে আবারও। জ্বর জ্বর ভাব, গা বেশ গরম, মাথাও ব্যথা করতেছে। সানভি ভাবে আজকে থাক, অন্য একদিন বলবো। আবার ভাবে না, আজকেই বলতে হবে। রিহা রান্না শেষ করে সানভিকে ডাকতে এসে দেখে সানভি এখনো শুয়ে আছে। কি ব্যাপার, এখনো শুয়ে আছেন কেন? উঠুন। কি হলো, ওঠেন না কেন? রিহা খেয়াল করলো সানভি কাঁপতেছে। কপালে হাত রেখতেই বুঝতে পারল জ্বর আসছে। রিহা খাবার নিয়ে আসে। তারপর ঘরের বউয়ের মতো করে সানভিকে খাইয়ে দেয়। রিহার হাতের স্পর্শে অন্যরকম অনুভূতি হয় সানভির, যা বলে বোঝানো যাবে না। ইচ্ছে হয় রিহাকে জড়িয়ে ধরে কাটিয়ে দিয়ে সারা জীবন।
মনে মনে ভাবে যদি রিহা এভাবে প্রতিদিন খাইয়ে দিত তাহলে কেমন হতো। সানভি খেয়াল করে রিহার চোখে পানি, কিন্তু কেন এই পানি বুঝতে পারে না সে। রিহা খাইয়ে দিয়ে ড্রয়ার থেকে ওষুধ এনে খাইয়ে দেয়। শোনেন, আপনি বিছানা থেকে উঠবেন না, চুপ করে শুয়ে থাকবেন। বাট তুমি খেয়ে নাও আর আমার পাশে এসে বসো। আচ্ছা। রিহা খেয়ে এসে সানভির পাশে বসে। রিহা, একটা গান শোনাও তো। অন্য কিছু, আমি গান পারি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। কি কথা বলেন? আমি চাই তুমি আমার সাথে থাকো, সারা জীবন থাকবা? এসব কি বলছেন আপনি? স্যার, আপনি শুধু আমার বস, আর কিছু না। আর আমি কেন স্যার? আমাকে মাফ করবেন প্লিজ, আমি এটা করতে পারবো না। কিন্তু কেন? আমার তো কোনো সমস্যা নাই। দেখো, তোমার একটা পরিবার দরকার রিহা। তোমার মা, ভাই, বোন, তাদের দেখার জন্য হলেও কাউকে দরকার। স্যার, তাদের জন্য আমি যথেষ্ট। তার মানে তুমি রাজি না, তাই তো? এর জন্য মাফ করবেন। কারণটা বলবে? কোনো কারণ নেই, কিন্তু আমি পারবো না। আচ্ছা। রিহা উঠে যায়। সানভি চুপচাপ ভাবতে থাকে রিহার কথা। তবে কি সে এখনো ভালোবাসে না আমাকে? মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয় সানভির। আজকে চা খাওয়া হয়নি। রিহাও তো মনে হয় রাগ করে চলে গেল। কেন যে বলতে গেলাম এত তাড়াতাড়ি? আর কয়টা দিন সময় নিলেই তো পারতাম। চা বানানোর জন্য ওঠে সানভি। মাথা ঘুরে তারপরও চা বানিয়ে জানালার পাশে চেয়ারে বসে সানভি রিহার কথা ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দেয়। কেমন জানি শীত শীত লাগতেছে। না, এখানে আর বসে থাকা যাবে না। বিছানায় গিয়ে শুয়ে পড়ে সানভি। ওদিকে রিহা বাসায় চলে আসে। কেন জানি এখনো মেনে নিতে পারছে না সানভিকে। কেমন জানি একটা বাধা কাজ করে। নিজেকে ছোট মনে হয় খুব। সানভি তো তাকে ভালোবাসে, সেও বাসে। তবে কেন এত বেদনা? কেন পারছে না সানভির কাছে থাকতে? রিহা ভাবতে ভাবতে বাসায় চলে আসে। না, নতুন চাকরি খুঁজতে হবে। ইন্টারমিডিয়েট পাশ করেছে সে। কোনো না কোনো একটা চাকরি পেয়েই যাবে। হয়তো বেতনের অর্ধেক হবে, তাতে কি? চাকরি হলেই হলো। ঔষধ খাওয়ার পরও জ্বর কমে না সানভির। শরীরে ভীষণ জ্বর উঠে যায়। মাথা ঘোরার ফলে বিছানা থেকে উঠতে পারে না সানভি। ওদিকে ফোনটাও বন্ধ হয়ে আছে। রিহাও তো নেই। পুরো বাড়িতে এখন একা সে। কেমন জানি দম বন্ধ হয়ে আসা পরিবেশ। বউ থাকলে ভালো হতো, একটু সেবা পাওয়া যেত, অন্তত একা থাকা লাগতো না। সারাদিন বিছানায় শুয়েই থাকে সানভি। ক্ষুধা লাগছে ভীষণ। ল্যাপটপটা অন করে খাবার অর্ডার করে সানভি। রাত 8টা বেজে গেছে। সেই সকালে খাওয়া হয়েছে। রিহা খেতে বসে। হঠাৎ সানভির কথা মনে পড়ে যায়। সানভির তো জ্বর। সারাদিন কি কিছু খেয়েছে নাকি খায়নি? হঠাৎ করেই মনের ভিতর অজানা একটা ভয় কাজ করে। বাসায় তো সে একা। কি হবে এখন? আমি কি যাব নাকি যাব না? রিহা ভাবতে থাকে। একবার যাওয়ার জন্য তৈরি হয়েও চায় না। সানভি যদি অন্য কিছু ভাবে, এই ভয়ে। দারোয়ান খাবার নিয়ে আসে। স্যার, খাবারের বিলটা পে করে দিন। ধরো, টাকা দিয়ে বাকিটা তুমি নিয়ে নিও। স্যার, আপনার কিছু হয়েছে? একটু জ্বর, আর কিছু না। স্যার, ডাক্তার ডাকবো? না, লাগবে না, তুমি যাও। ওকে স্যার। বিরিয়ানি অর্ডার করেছে, কিন্তু আজকের বিরিয়ানি ভালো লাগতেছে না। কিছু একটা মিসিং। কিছুটা খেয়ে ঔষধ খেয়ে শুয়ে পড়ে সানভি। পরের দিন ঘরে ঢুকে অবাক হয়ে যায় রিহা। রিহা রুমে ঢুকে অবাক হয়ে যায়। দরজা খোলা, সব কিছু অগোছালো। রিহার মনে ভয় ঢুকে যায়। হার্টবিট বেড়ে গেছে অনেক আগেই। এখন মনে হচ্ছে হার্টটা বের হয়ে আসবে। পা চলছে না তার। সানভির কিছু হয়ে যায়নি তো? চিন্তায় হাতটা ঠান্ডা হয়ে গেছে তার। তাড়াতাড়ি করে সানভির রুমের দিকে পা বাড়ায় রিহা। এই রুমে দরজাটাও খোলা। হুট করে রুমে ঢুকে পড়ে রিহা। সানভিকে দেখে ঘুমিয়ে আছে, কিন্তু কাঁপতেছে। হাতটা কপালে রাখতেই বুঝতে পারে জ্বরের মাত্রা খুব বেশি। টেবিলের উপর থেকে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103। রিহার মাথা ঘুরে যায়। এত জ্বর নিয়ে একা ছিল সারা রাত? মাথায় ঢোকে না কিছু তার। ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে রিহা। তারপর ঠান্ডা পানি আর কাপড় নিয়ে আসে। সানভির কপালে তার ঠান্ডা হাত ছোঁয়াতেই ঘুম ভেঙে যায় সানভির। হাতটা ধরে ফেলে রিহার। রিহা হাত ছাড়িয়ে নিয়ে ভেজানো কাপড়টা সানভির কপালে দেয়। সানভি সরিয়ে দিয়ে বলে, তোমার ঠান্ডা হাতটা কপালে রাখো, ভেজা কাপড় দিতে হবে না বারবার। স্যার, ওটা দিলে ভালো লাগবে। আর তোমার হাত রাখলে বেশি ভালো লাগবে। রিহা চুপ হয়ে যায়। বুঝতে পারে না এই জ্বরের ঘোরেও এত রোমান্টিকতা আসে কোথা থেকে।
মনে মনে বলে, এতটা ভালো না বাসলেও হতো, আমি তো পারবো না তোমার হতে, কিন্তু ইচ্ছে হয় তোমাকে ভালোবাসতে, তোমার বউ হওয়ার খুব ইচ্ছে হয় এখন, কিন্তু সেটা আর সম্ভব না। রিহার ঠান্ডা হাতটা সানভির কপালে রাখার কিছুক্ষণ পরই আবার গরম হয়ে যায়। এতটাই জ্বর শরীরে, রিহা আবার হাতটা পানিতে ডুবিয়ে সানভির কপালে রাখে। ঠিক তখন ডাক্তার চলে আসে। আপনি কি মিসেস সানভি? মানে হ্যাঁ, উনি মিসেস সানভি। স্যার, আপনি উঠেছেন কেন? আপনি শুয়ে থাকুন। ডাক্তার সবকিছু চেক করে ঔষধ দেয়। ওনাকে কোনো মতেই একা রাখবেন না, জ্বর কিন্তু খুব বেশি। আচ্ছা। ডাক্তার বের হয়ে যেতেই সানভি ডাকে রিহাকে। রিহা শোনো, হ্যাঁ বলেন। তোমার হাতটা আমার কপালে রাখো আর বসে থাকো। কিন্তু আমাকে তো রান্না করতে হবে, আপনার ওষুধ খাওয়া লাগবে। রান্না একটু পর করো, আর তুমি থাকলে ওষুধ খাওয়া লাগবো না। আপনি এত ঢং করেন কেমনে? আগে তো এমন ছিলেন না। ঢং করলাম কোথায়? এইভাবে চলতে থাকলে আমি আপনার প্রেমে পড়ে যাব, শিওর। কিছু বললা? না, কিছু না। রিহা সানভির কপালে হাত রাখে, আরামে চোখ বন্ধ হয়ে আসে সানভির। রিহা কিছুটা লজ্জা পেলেও সামলে নেয় নিজেকে। সানভি ঘুমিয়ে গেলে রিহা রান্নাঘরে যায়। রান্না করতে করতে ভাবতে থাকে, যদি এই সংসারটা তার নিজেরই হতো তাহলে কতই না ভালো হতো। সানভিকেও একা থাকতে হতো না, সে তো বলেছিল তাকে, কিন্তু রিহাই মেনে নিতে পারেনি এসব। কেমন জানি লোভী লোভী লাগে নিজেকে। রিহা মনে করে, যখন সানভির টাকা ছিল না তখন ফিরিয়ে দিয়েছি, এখন তার সব আছে, এখন যদি মেনে নিই তাহলে সানভি কি ভাববে? হ্যাঁ, তখন আমি ভাবতাম টাকাই সব, কিন্তু এখন আর তা মনে হয় না। টাকা ছাড়াও ভালোবাসার দরকার আছে। টাকা দরকার, তবে তখন সানভির পাশে থাকতাম, তাকে সাহায্য করতাম, তাহলে হয়তো আজ এই সংসারটা আমার নিজেরই হতো। রিহা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে। রান্না শেষ করে সানভিকে ঘুম থেকে তোলে। সানভি ফ্রেশ হয়ে এসে রিহার হাতে খায়। রিহা ঔষধ খাইয়ে দিয়ে সানভির পাশে বসে। এখন কেমন লাগছে আপনার? ভালোই লাগছে আগের চাইতে। তুমি খেয়ে নাও, তারপর আসো। পরে খাবো, ক্ষুধা পাইনি আমার। আচ্ছা, মনে করে খেয়ে নিও। আচ্ছা, একটা কথা বলবেন? কি কথা? আপনার তো অনেক কিছুই আছে, এখন একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেললেই তো পারেন। বিয়ে কেন করছেন না? বিয়ে করতে চাইছিলাম, তবে এখন ডিসিশন নিয়েছি বিয়ে করব না, একা থাকাই ভালো। বিন্দাস লাইফ। কখনো একা লাগে না? একা লাগার সুযোগই দেই না। একাকিত্ব গ্রাস করে নিলে অনেক কিছু হয়ে যেতে পারে, তাই। বুঝলাম না। কিছু না। হঠাৎ তুমি এসব কেন বলতেছো? এমনি। সানভি বুঝতে পারে না রিহার মনে কি চলছে, তবে এটুকু বুঝতে পারে সানভির জন্য রিহার মনে একটু হলেও জায়গা আছে, আর রিহাও তাকে ভালোবাসে, শুধু প্রকাশ করছে না। সানভি বুঝতে পারে না রিহার মনে কি চলছে, তবে এটুকু বুঝতে পারে সানভির জন্য রিহার মনে একটু হলেও জায়গা আছে, আর রিহাও তাকে ভালোবাসে, শুধু প্রকাশ করছে না। রিহা মাথা নিচু করে বসে থাকে। কফি বানিয়ে আনো 2 কাপ। 2 কাপ কেন? একটা তোমার, একটা আমার। কিন্তু আমি তো কফি খাই না। ও, তাহলে চা নিয়ে আসো, যাও। আচ্ছা। রিহা চা বানিয়ে আনতে গেলে সানভি উঠে আসে। তারপর টেবিল থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। সিগারেটের ধোঁয়ায় কষ্টের মতো জ্বরটাও চলে গেলে খারাপ হতো না, মনে মনে ভাবে সানভি। একটা সিগারেট শেষ করেই আর একটা ধরায়। 2 টান দিতেই রিহা ঘরে ঢুকে পড়ে। হুট করে রিহা চায়ের কাপ রেখেই সানভির হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দেয়। ঘটনার আকস্মিকতায় সানভি থ মেরে যায়। হঠাৎ কি হলো রিহার? স্যার, আপনাকে বলছি না এসব খাবেন না, এগুলো শরীরের জন্য খারাপ। ও হ্যাঁ, খারাপ তো, কিন্তু এটা ছাড়া ভাল লাগে না। ভালো না লাগলেও ছাড়তে হবে, এইসব ভালো না, বুঝছেন? এত সুন্দর করে বোঝালে যে কেউই বুঝবে। সানভি বুঝতে পারে রিহার কষ্ট হয় সানভি সিগারেট খেলে। আলাদা একটা টান অনুভব করে সানভির জন্য। ভালো না বাসলে কখনো এসব করতোই না। নষ্ট জিনিসের মূল্য ভালো না বাসলে কেউ দেয় না। রিহা মনে মনে ভাবে সানভি এখন কি ভাবছে তার সম্পর্কে। যাই ভাবুক, তাতে আমার কি? আমি তো ভুল কিছু করিনি, ওনার ভালোর জন্যই করছি। রিহা লজ্জা পেয়ে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে সানভি চা এখনো খায়নি। কি হলো, চা খান নাই কেন এখনো? ঠান্ডা হয়ে গেল তো। তুমি কই গেছিলা? একসাথে খাবো বলে 2 কাপ বানাইতে বলছি,
আর তুমি চলে গেলা? আমি তো খেতে গেছিলাম। ভালো করছো। এইবার ঠান্ডা চা খাও। আমি আবার বানিয়ে আনতেছি। কখনো ঠান্ডা চা খাইছো? ঠান্ডা চা আবার খাওয়া যায় নাকি? ছোটবেলা থেকে আমি ঠান্ডা চা খাই। না হ্যাঁ, আজকে তুমিও খাবা আমার সাথে। আমি খেতে পারবো না। সেই লাগবে, একবার খেয়েই দেখো। ওই যে ওইখান থেকে বিস্কুট নিয়ে আসো। রিহা বিস্কুট নিয়ে আসি। এবার কি করব? বিস্কুট পিষে ফেলো হাতের মধ্যে, একদম গুঁড়া করে ফেলো। তারপর? এবার চায়ের মধ্যে দিয়ে দাও আর চিনি দাও। তারপর? এইবার চামচ দিয়ে মিশিয়ে ফেলো। স্যার এইটা কি চা নাকি স্যুপ, কোনটা? যেটা ইচ্ছে মনে করে খেতে পারো, তবে ভালো লাগবে। স্যার আমি খাবো না। আমি বলছি একবার খেয়ে দেখো। রিহা ভয়ে ভয়ে চায়ের কাপে চুমুক দেয়। রিহা একটু খেয়ে বুঝতে পারে সে যেমন ভেবেছিল ঠিক তার উল্টোটা হয়েছে। হালকা গরম চায়ের মধ্যে এইসব দিয়ে চাটা পুরোই অস্থির লাগতেছে। রিহা হাসতে হাসতে নিজেও অস্থির হয়ে যায়। সানভি আনমনে দেখতে থাকে রিহার হাসি মুখা মুখটা। এই হাসিটা দেখার জন্যই তো এত কিছু। মেয়েটার বাচ্চা বাচ্চা হাসি দেখে সানভি নিজেও হেসে ফেলে। স্যার আপনি এই স্যুপ পাইছেন কোথায় বলেন তো? আমি এত চা খাই, কোনোদিন এভাবে ট্রাই করিনি। বলছিলাম না ভালো লাগবো। আমি গরম চা খেতে পারি না, জিভ পুড়ে যায়। তাই ছোটবেলা থেকেই এইভাবে চা খাই। আম্মু শিখাইছিল খাওয়া। মায়ের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে যায় সানভীর। আজ আম্মু থাকলে কত খুশিই না হতো, নিজের হাতে খাইয়ে দিত। অনেক মিস করি আম্মুকে। স্যার কি হয়েছে, চুপ হয়ে গেলেন কেন? আম্মুর কথা মনে পড়ে গেল। স্যার আপনার জ্বর আছে এখন নাকি নেই? আছে কিন্তু কম। বিশ্রাম নেন, চলে যাবে। আর মন খারাপ করেন না। চলে গেলেই ভালো। সারাদিন দুজনে আড্ডা দেয়। রিহার সাথে কথা বলে এক অন্যরকম আনন্দ পায় সানভি, যেটা অন্য কারোর সাথে পায় না। রিহাও ভাবে প্রেমে বুঝি পড়েই গেলাম। সানভি ছেলেটা এমন কেন বুঝতে পারে না রিহা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। জ্বর আবার বেড়েছে সানভির। এই নিয়ে চিন্তা বেড়েছে রিহার, থাকবে নাকি চলে যাবে। একটা অবিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত ছেলের সাথে এক বাড়িতে রাত কাটালে নিশ্চয়ই মানুষ এটাকে ভালোভাবে নিবে না। আর মাকেই বা কি উত্তর দিব? মনে হয় চলে যাওয়াই ভালো হবে। সানভি বুঝতে পারে রিহার মনে কি চলছে। রিহা শোনো। হ্যাঁ বলুন। খাবার এখানে রেখে যাও আর ঔষধও, তারপর তুমি যেতে পারো। কিন্তু স্যার আপনার এই অবস্থায় রেখে চলে যাব আমি? কিছু হবে না, তুমি যেতে পারো। রিহা খাবার আর ঔষধ সবকিছু হাতের কাছে রেখে দিয়ে চলে যায়। রিহা চলে আসে ঠিকই, কিন্তু মনটা সানভির কাছে থেকে যায়। বারবার মাথায় একটাই কথা মাথায় ঘোরে, সানভির কিছু হয়ে যাবে না তো? সানভি নিজেও মনে হয় এতটা ভাবে না নিজেকে নিয়ে, যতটা না রিহা ভাবছে তাকে নিয়ে। রিহা তাকে ভালোবেসে ফেলছে, এটা সত্যি। তবে এটাও সত্যি রিহা ভাবতেছে নিজেকে ছাড়িয়ে নিবে এসব ভালোবাসা, মায়া, আবেগ থেকে। কি লাভ শুধু শুধু কষ্ট পেয়ে? এই মাস শেষে চাকরিই ছেড়ে দিবে। অন্য চাকরি খুঁজতে থাকি, দেখি পাওয়া যায় কিনা। সানভি রিহার কথা ভাবতেছে। রিহা কি ঠিক মতো বাসায় পৌঁছে গেছে? কোনো বিপদ হয়নি তো রাস্তায়? না, মেয়েটাকে একটু আগেই ছেড়ে দিতে হবে। ঢাকা শহরে বলা যায় না কখন কি হয়। মাথাটা খুব ধরেছে, সারাদিন শুয়ে থাকার কারণে মাথা ভারী হয়ে আসছে। গোসল করা দরকার। সানভি আস্তে আস্তে উঠে বাথরুমের দিকে পা বাড়ায়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। শুনলাম আপনার নাকি জ্বর। হ্যাঁ। তো মেডিসিন নিচ্ছেন? নিছি। ভালো করেছেন। এখন কি করেন? গোসল করব, রাখো তুমি এখন। এখন গোসল করলে তো জ্বর বাড়বে আরো। কিছু হবে না, তুমি রাখো, পরে কথা বলবো নি। আচ্ছা, সাবধানে থেকেন। আপনার তো আবার বউ নেই। এই যে ফোন দিয়েছিল আর একজন, অফিসে জয়েন করার পরের দিন থেকেই পেছনে লেগে আছে। এদের প্যারা আর নিতে পারি না। মনে মনে কথাগুলো বলে বাথরুমে ঢুকে সানভি ট্যাপটা ছেড়ে দিয়ে শরীরটা ভিজিয়ে নেয়। শীত লাগলেও ভালো লাগতেছে। মাথাটা ভালো করে ধুয়ে নেয় সানভি। প্রায় 20 মিনিট পর বাথরুম থেকে বের হয়। মাথাটা এখন আর ভারী লাগতেছে না, ভালোই লাগতেছে। তবে জানি না এরপর কি হবে। ঝটপট খাবারটা খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে সানভি। ওদিকে রিহাও ঘুমাচ্ছে।
সকালে উঠে দেখে জ্বর সেই লেভেলের বেড়ে গেছে। রাতে গোসল করার ফল এটা। রিহার ঘুমটা আজ দেরিতে ভাঙছে। এদিকে সানভির ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণে। রিহা ঘুম থেকে উঠে দেখে 8টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রওনা দেয় সানভির বাসার দিকে। চিন্তা হচ্ছে ভীষণ। এমনিতেই কালকে বিকেলে জ্বর বেড়েছে, তারপর আবার আজকে লেট। খারাপ কিছু হয়ে গেলে নিজেকে কখনো মাপ করতে পারবে না রিহা। চিন্তায় ঘাম ছুটে গেছে রিহার। মেজাজটা খারাপ হচ্ছে খুব। এত ঘুম আসলো কোথা থেকে? বারবার প্রার্থনা করছে যাতে সানভির কিছু না হয়। প্রতিদিনের মতো আজকেও দরজা খোলা পেয়ে কিছুটা দৌড়ে সানভির রুমে ঢুকে পড়ে রিহা। সানভি তখন জ্বরের ঘোরে আবোল তাবোল বলতেছে। রিহা প্রথমে না বুঝতে পারলেও পরে বুঝতে পারে অতিরিক্ত জ্বরের কারণে এরকম অবস্থা। ঠান্ডা পানি আর কাপড় এনে সানভির কপালে দেয় রিহা। আধা ঘন্টা পর অবস্থা কিছুটা ভালো হলে রান্নাঘরে ঢুকে পড়ে রিহা। ঝটপট রান্না করে এনে খাইয়ে দেয় সানভিকে। তারপর ঔষধ খাইয়ে দিয়ে সানভির পাশ থেকে উঠতেই সানভি হাত ধরে ফেলে। হ্যাচকা টান লাগায় রিহা সানভির উপর পড়ে যায়। রিহার মেজাজটা হঠাৎ করে বিগড়ে যায়। সে ভাবে সানভি ইচ্ছে করে করেছে এটা। ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে রাগে চলে আসে বাসায়। রিহা মনে মনে বলে, সব ছেলে একরকম, সুযোগ পেলেই নিজেদের আসল রূপ দেখিয়ে দেয়। ইচ্ছা হচ্ছে আর 2টা মেরে দিলে ভালো হতো। ওকে ভালো ভাবছিলাম, বাট ও নিজেরই আসল রূপ দেখিয়ে দিল। রিহার মনে ভুল ধারণা জন্ম নেয়। ওদিকে সানভি হাত ঠিকই ধরেছিল, তবে এরকম কোনো ইচ্ছে বা মানসিকতা কখনোই তার ছিল না। সে তো জাস্ট ওকে আরেকটু বসতে বলার জন্য হাত ধরেছিল। রিহা মনে মনে ভাবে আর চাকরি করবে না, আর বলে, দরকার নেই এত টাকার। নিজের সতীত্ব বিলিয়ে দিয়ে টাকা উপার্জন করার কোনো দরকার নেই। নতুন কোনো চাকরি খুঁজে নিব, যেভাবে মাথা উঁচু করে চলে যাবে। সানভি জ্বরের ঘোরে তখনও পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। শুধু এটুকু বুঝেছে যে তার গালে কেউ চর মেরেছে। কারণটা বুঝতে পেরে গেছে, শুধু এটুকু বোঝেনি রিহা কেন বুঝলো না তার এরকম কোনো ইচ্ছে ছিল না। সারাদিন আর কিছু খেতে পারেনি সানভি। রিহা নাই, তাই রান্নাও হয়নি। সন্ধ্যাবেলা দারোয়ান রুমে এসে দেখে সানভি ফ্লোরে পড়ে আছে। সেটাকে হাসপাতালে নিয়ে যায়, তারপর আবার বাসায় চলে আসে। পরের দিন রিহা সানভির কাছে দেখা করতে আসে। শেষ দেখা, চাকরিটা ছেড়ে দিবে তাই, কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না। কোথায় যাচ্ছেন? ভেতরে। কেন? তোমার স্যারের সাথে দেখা করতে। কিন্তু উনি তো নেই এখানে। কোথায় গেছে? হাসপাতালে। কেন? গতকাল সন্ধ্যায় আমি রুমে ঢুকে দেখি অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। তারপরে হাসপাতালে নিয়ে গেছি। রিহার মাথা ঘুরে যায় দারোয়ানের কথা শুনে। সানভি তাহলে ইচ্ছে করে ওটা করেনি, আর আমি ভুল বুঝলাম সানভিকে। রিহা কাঁদতে থাকে, তার জন্যই এসব হয়েছে। কালকে রাগ না করে চলে না আসলে আজ এসব হতো না। রিহা বুঝতে পারে না কি করবে, মাথা কাজ করে না তার। শুধু একটাই কথা মাথায় ঘোরে, এসবের জন্য সে নিজেই দায়ী। সানভির সাথে দেখা করতে হবে, তবে কিভাবে তার সামনে যাব আমি? রিহা মনে মনে ভাবতে থাকে। দারোয়ানের কাছ থেকে ঠিকানা নিয়ে রওনা দেয় হাসপাতালের দিকে। কান্না করতে থাকে রিহা। রাস্তা আজ যেন ফুরোচ্ছে না। মনে হচ্ছে সময়টা ধীর গতিতে চলছে। সানভি কিছুটা সুস্থ হয়েছে, তবে তাকে ছাড়া যাবে না আজকে। 2 দিন হাসপাতালে থাকতে হবে, তারপর বাসায় নিতে পারবে। হাসপাতালের বেডে শুয়ে উদাসীনভাবে বোরিং সময় কাটাচ্ছিল সানভি। হুট করেই রিহার আগমনে বেশ অবাক হয়ে যায় সানভি। মেয়েটার কান্নার স্রোত মুখ দেখে নিজেকে সামলাতে কষ্ট হয় সানভির। একটা চিনচিনে ব্যথা অনুভব করে বুকে। মাথাটা নিচু করে ফেলে সানভি। তাকাতে পারছে না রিহার দিকে। কিভাবে তাকাবে? ওর কান্না সহ্য হয় না যে। রিহা সানভির পাশে বসে আছে। রিহা সানভির মাথার পাশে বসে সানভির কপালে হাত রাখে। কাঁপা কাঁপা হাতে সানভির কপালে হাত রেখে বুঝতে পারে জ্বর নাই খুব একটা। স্বস্তির নিঃশ্বাস ফেলে রিহা। সানভি অন্যদিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবতেছে রিহা এখানে কি করে। সরি। কেন? কালকে আপনাকে ভুল বুঝছি আমি। ইটস ওকে, প্রবলেম নাই। না স্যার, আপনি মাপ করেন নাই আমাকে। কালকে যদি আমি এগুলো না করতাম তাহলে আপনাকে হাসপাতালে থাকতে হতো না। আরে যা হবার তা হইছে, পুরনো কথা বলে লাভ নাই। তুমি বলো কেমন আছো? ভালো। রিহা অবাক না হয়ে পারে না। সামান্যতম রাগ অভিমান কিছুই নেই। কিভাবে একটা মানুষ এতটা ভালো হতে পারে সেটা জানা নেই তার। তবে এটুকু জানে এখন সানভিকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। কি করবে সে? জড়িয়ে ধরবে নাকি ধরবে না?
না, আমি জাস্ট তার চাকর, সে আমার মালিক। ভালোবাসা না হয় সযত্নে আগলে রাখি নিচের মধ্যে। কি ভাবতেছো? কিছু না। আপনি বাসায় কবে যাবেন? 2 দিন পর ছাড়বে এরা। সারাক্ষণ খেয়াল রাখার কেউ নাই তো তাই। কেন, আমি তো আছি। রাতে কে থাকবে? মানে আমিই থাকবো, যদি আপনি অনুমতি দেন তো। তুমি কেন থাকবা? ধুর, পাগল নাকি? না, আমার জন্য যেহেতু এমন হয়েছে তাই আমি আপনার সেবা করব। না থাক, 2 দিনেরই তো ব্যাপার। সকালবেলা আপনাকে খাওয়ার পর চা খেতে দিবে এরা, সিগারেট খেতে দিবে, আর বিরিয়ানি বা কে খাওয়াবে? লোভ দেখাইতাছো? না না, লোভ কেন দেখাবো, আপনার ইচ্ছে এখন, থাকলে থাকেন। বলেই মুচকি হাসে। সানভি রিহার দিকে তাকিয়ে কিছুক্ষণ খেতে থাকে, ক্রাশ খেতে থাকে, অন্য কিছু না। রিহা বুঝতে পেরে কিছুটা লজ্জা পায়। সানভি ডাক্তারকে বলে রিহার সাথে বাসায় চলে আসে। রিহা বাসায় ফোন দেয়। হ্যালো আম্মু। হ্যাঁ বল মা। আম্মু, আমি 2 দিন বাসায় যেতে পারবো না। কেন? মা, কাজ আছে অনেক। আচ্ছা, সাবধানে থাকিস। রিহার মা কিছু বলতে পারে না। কি বলবে? সংসারটা তো রিহাই চালাচ্ছে, কিছু বলার অধিকার তো নেই তার। রিহা ফোন কেটে দিয়ে সানভির রুমে যায়। আপনার কিছু লাগবে? হ্যাঁ, তুমি এখানে বসো, তাতেই হবে। স্যার, আপনি এমন কেন? কেমন? এই যে কালকে এত কিছু করলাম, তারপরও আপনি কত স্বাভাবিক। আমি মেনে নিতে পারছি না এসব। স্যার, আপনি আমাকে একটা চড় মারেন। ধুর, পাগল হইছো? চর কেন মারবো? মারেন না স্যার, প্লিজ। আমি আমার বউকে ছাড়া কাউকে মারবো না, সো হবে না। 2 মিনিটের জন্য আমি আপনার বউ ভেবে নেন। এই 2 মিনিট আমি যা ইচ্ছা তাই করতে পারবো? হ্যাঁ। ভেবে বলো। এতে ভাবাভাবির কি আছে? শিওর তো? হুম। আচ্ছা, তাহলে টাইম শুরু হলো এখন। আচ্ছা। সানভি রিহার কোমরে হাত রাখে। রিহা বুঝতে পারে না কি হচ্ছে। সানভি এক টানে রিহাকে কাছে টেনে নেয়। রিহা এইবার বুঝতে পারে কেন সানভি বারবার জিজ্ঞেস করছিল শিওর কিনা। এবার কি করবে? মনে মনে নিজেই নিজের বোকামির জন্য আফসোস করতে থাকে। রিহা সানভির পায়ে হিল দিয়ে লাথি মেরে দৌড় লাগায়। সানভিও পেছনে হাঁটে। মাথা ঘুরছে তার। বিছানা থেকে উঠতে মানা করেছিল, তারপরও উঠছে সে। রিহা ব্যাপারটা বুঝতে পেরে সানভির কাছে চলে আসতেই সানভি পড়ে যায়। রিহা কিছুক্ষণ, কিন্তু রিহা ধরে ফেলে। তারপর বিছানায় শুইয়ে দিয়ে রিহা যেই উঠতে যাবে, সানভি হাতটা শক্ত করে ধরে টান দিয়ে বিছানার উপর ফেলে দেয়। রিহা কিছু বলতে পারে না। সানভি রিহার চোখের দিকে তাকিয়ে বলে, এইভাবে সারা জীবন দেখতে চাই তোমাকে। এটা সম্ভব না স্যার। কেন সম্ভব না? তুমি কি আমাকে ভালোবাসো না? এসব কথা বাদ এখন, আপনার 2 মিনিট সময় শেষ। এই জন্যই তো বলছি সারা জীবনের জন্য তোমাকে আমার করে নিতে চাই। কফি খাবেন নাকি চা? চা। ওকে, বসেন, আমি আনতেছি। সানভির মন খারাপ হয়ে যায়। ধুর, হুট করে এত রোমান্টিক সময়টা শেষ হয়ে গেল, ভালো লাগে না আর। রিহা ভাবতে থাকে সানভি খুব বেশি দুর্বল হয়ে পড়তেছে। এভাবে চলতে থাকলে একটা সময় সে পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে চলবে। তার আগেই কিছু একটা করতে হবে। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খায় রিহার। কেন সে পারছে না মেনে নিতে সানভিকে, যেখানে সে নিজেও জানে সে সানভিকে ভালোবাসে, আর সানভি তো তাকে তার চাইতেও বেশি ভালোবাসে। নিজের মনকে বুঝতে পারে না রিহা। ওদিকে সানভি মন খারাপ করে বসে আছে। কি আর করার, এখন বসে বসে স্বপ্ন দেখি কবে রিহা তার হবে, কবে সব আশা পূর্ণ হবে, নাকি হবেই না। এসব ভাবতে ভাবতে চোখ পড়ে যায় আলমারির দিকে। একটা মাকড়সা, বেশ বড়ই দেখতে, মাথায় বুদ্ধি এসে গেছে। রিহাকে এইবার মজা বোঝাবো, দাঁড়াও। সানভি চোখ রাখতেছে যাতে মাকড়সাটা চলে না যায়। কিছুক্ষণ পর রিহা রুমে ঢোকে, চায়ের কাপ সানভির হাতে দেয়। সানভি চায়ের কাপটা রেখে দিয়ে রিহাকে বলে, আলমারিতে থেকে একটা টি শার্ট বের করো তো। আচ্ছা দাঁড়ান, বের করতেছি। রিহা আলমারির কাছে যেতেই মাকড়সাটা সরে যায়, যেটা রিহার চোখে পড়তেই চিৎকার করে ওঠে আর লাফাতে থাকে। সানভি ভাবছিল তাকে জড়িয়ে ধরবে, কিন্তু এসবের কিছুই হলো না, প্ল্যানটা কাজ করলো না। কিছুক্ষণ পর রিহা রাগী লোক নিয়ে সানভির দিকে তাকালো। সানভি এমন একটা ভাব নিল যেন সে কিছু জানেই না। কি হয়েছে? এইভাবে কেন তাকিয়ে আছো? আর টি শার্ট কই? টি শার্ট না? টি শার্ট কই? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই রেহা সানভিকে মারতে শুরু করলো। সানভিও মার খাইতে লাগলো।
মায়ের খাইতেও কেমন জানি ভালো লাগতেছে তার। যদিও অসুস্থ, কিন্তু তারপরও অসম্ভব রকমের ভালো লাগা কাজ করতেছে। কিছুক্ষণ পর রিহা বুঝতে পারল কাজটা ঠিক হচ্ছে না। তখন সে নিজেই সরে গেল। চা খান তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাচ্ছে। সমস্যা কি? ঠান্ডা চা খেতে তো ভালোই লাগে, তাই না? হ্যাঁ, তা তো লাগেই, তবে গরম অবস্থায় চা খেলে সেটার স্বাদ অনেক ভালো লাগে, বুঝছেন? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। সঠিক সময়ে সঠিক কাজ করলেই তো বেটার হয়, তাই না? আপনার পেঁচানো কথা আমি বুঝি না। আপনি থাকুন, আমি যাই। কই যাবা? এখানে বসো চুপচাপ, ঠিক আছে? আচ্ছা। এভাবে সারাদিন আড্ডা দেয় দুজনে। রেহা সানভিকে খাবার খাইয়ে দেয়, ঔষধ খাইয়ে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। স্যার, নামাজ পড়বো কোথায়? উত্তর সাইডে একটা রুম আছে, ওটাতে। ঠিক আছে। রিহা অজু করে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে এসে বলে, বলুন কি খাবেন? চা। আরে ধুর, ওইটা না আমি বলছি, রাতে কি খাবেন? ও, রাতে ভাত খাবো, সাথে ডিম ভাজি। এইটুকুই, আর কিছু না? না। ঠিক আছে, আমি রান্না করতেছি, শুয়ে থাকুন আপনি, উঠবেন না কেমন? আচ্ছা, উঠবো না, যাও। রিহা রান্না করতে চলে যায়। রান্না করতে করতে গুনগুন করে গান গাইতে থাকে রিহা। সানভি পাশের রুম থেকে মুগ্ধ হয়ে রিহার গান শুনতে থাকে। কত সুন্দর গলা রিহার, অন্তরটা জুড়িয়ে যায়। আপনাদের কিছু বলে রাখি, এগুলো কিন্তু সব মিথ্যা। আসলে প্রেমে পড়লে কাকের গলা কোকিলের মতো লাগে, তাই একটু ঝাড়ি মারি, আপনারা আবার সত্যি মনে করেন না। যাই হোক, গল্পে ফিরি। রিহা রান্না শেষ করে সবকিছু গুছিয়ে সানভির রুমে আসে। স্যার, রান্না শেষ, খাবার আনবো নাকি পরে খাবেন? আনো, খুব ক্ষুধা লাগছে। আসলে ক্ষুধা লাগে নাই, রিহার হাতে খাওয়ার জন্য বলছি খুব ক্ষুধা লাগছে। রিহা খাবার নিয়ে আসে। রিহার হাত খালি, কেমন যেন অপূর্ণ লাগে সানভির। রিহা, একটা কাজ করো তো। কি কাজ? আলমারিটা খুলো। স্যার, আবারও? এসব আর হবে না, ঠিক আছে? আরে ওইসব কিছু না, তুমি আলমারিটা খুলো তো। সত্যি তো? হ্যাঁ, খুলো আগে, তারপর বুঝবা সত্যি নাকি মিথ্যা। যদি খারাপ কিছু হয় তাহলে কিন্তু আপনি দায়ী। আরে কিছু হবে না, বললাম তো। রিহা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে আলমারিতে হাত দেয়। লকটা খুলে চোখ বন্ধ করে ফেলে। কয়েক সেকেন্ড পর চোখ খুলে তাকাতেই দেখে আলমারিতে লাল, নীল, হলুদ আর সবুজ রঙের কাচের চুড়ি রাখা আছে। রিহা অবাক হয়ে সানভির দিকে তাকায়। ভাবতে থাকে এত কিছু ওর কাছে কিভাবে। সন্দেহ হচ্ছে ও ছেলে তো নাকি মেয়ে। শাড়ি, চুড়ি সবকিছুরই কালেকশন আছে দেখছি। কবে যে আবার কি দেখাবে। রিহা কিছু না বোঝার ভান করে সানভির দিকে তাকিয়ে বলে, স্যার, তারপর কি করব? এখন চোখটা বন্ধ করে সামনে যা আছে ওইটা হাতে পরে নাও। আচ্ছা। চুড়িটা পরার পর রিহা সানভির কাছে যায়। এইবার পরিপূর্ণ লাগতেছে তোমাকে। ধুর, কি বলেন? এবার খাইয়ে দাও। রিহা সানভিকে খাইয়ে দিতে থাকে। হাতের চুড়ির শব্দে নিস্তব্ধ ঘরটায় অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। একটা শব্দ, টুংটাং টুংটাং, খুব স্বাভাবিক তাই না? কিন্তু সানভির মনে হচ্ছে শব্দটা কোনো এক অদ্ভুত জায়গা থেকে আসছে। একটা অদ্ভুত অনুভূতি জাগাচ্ছে আর হৃদয়ের গভীরে পৌঁছে যাচ্ছে। হঠাৎ কানের কাছে খুব বাজে একটা শব্দ শোনা গেল। সানভি ঘোর কাটিয়ে সামনে তাকিয়ে দেখে রিহা ডাকতেছে। হঠাৎ করে রিহাকে পেতনির মতো লাগতে শুরু করলো সানভির কাছে। সব সময় তো পরীর মতো লাগে, আজকে হঠাৎ এমন কেন লাগতেছে সানভির? বুঝে ওঠার আগেই মুখের ভিতর কোনো কিছুর অবস্থান বুঝতে পারে। ওই কখন থেকে ডাকতেছি, শুনতেছেন না কেন? পেতনি? কি পেতনি? কই? তুমি পেতনি। কি? হ্যাঁ, তোমার মুখটা এত বড় কেন আর এত মোটা কেন? খুব খাও, তাই না? স্যার, কি বলছেন এসব? আমি ঠিক বুঝতেছি না। ও সরি, তোমার চুরির মাতাল করা শব্দে কোথায় যেন হারিয়ে গেছিলাম, তাই আবল তাবল বলছি। ধরেন, খান, তারপর স্বপ্ন দেখেন। রিহা সানভিকে ভাত খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দেয়। তারপর অনেকক্ষণ আড্ডা দেয় দুজনে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রিহা সানভিকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে চলে আসার সময় হঠাৎ সানভি হাত চেপে ধরে। আপনি ঘুমান নাই? না, ঘুম আসতেছে না, কি করব বলো? চেষ্টা করুন ঘুমানোর। আমার পাশে বসো আর মাথায় হাত বুলিয়ে দাও। কিন্তু আমার অনেক ঘুম পাইতেছে। ঘুম পাইলে এখানেই ঘুমাবা। পাগল হয়েছেন? কি সব বলতেছেন আপনি?
যাই হোক, তুমি মাথায় হাত বুলিয়ে দাও। রিহা কিছুটা বিরক্ত হয়। সানভির জ্বর অনেকটা কমে গেছে, নেই বললেই চলে। রিহা মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু সানভির চোখে ঘুম নেই। রিহার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ঘুম সব উধাও হয়ে গেছে। এক অদ্ভুত মায়া কাজ করতেছে। কেমন জানি পেতনির মতো লাগতেছে রিহাকে, কিন্তু তারপরও ভালো লাগতেছে। না, আর দেরি করা উচিত হবে না, এইবার কাজটা সেরে ফেলি। আরে ভাই, উল্টোপাল্টা ভাইবেন না। সানভি কম্বলটা রিহার গায়ে চাপিয়ে দিয়ে অন্য রুমে এসে ঘুমিয়ে পড়ে। রিহার এই ঘুমন্ত মুখটা দেখার জন্যই এত কিছু করা। পরের দিন সকালবেলা ভোরের আলো চোখে পড়তেই রিহা চোখ মেলে তাকায়। সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। সানভি কফি বানিয়ে নিয়ে আসছে, কিন্তু এর চাইতে বড় ব্যাপার হলো সে খেয়াল করে সে সানভির সাথে এক রুমে ঘুমাচ্ছে। রিহা চিন্তায় পড়ে যায়। সানভির দিকে তাকিয়ে দেখে মুচকি হাসতেছে, তার মানে কিছু একটা হয়েছে, নইলে হাসবে কেন? রিহা বলে, আমি সারা রাত এখানে ছিলাম। হ্যাঁ তো, আর আপনি? আমি পাশের রুমে ঘুমাইছি। রিহা স্বস্তির শ্বাস ফেলে বলে, জ্বর কমেছে? একটু নাই, ধরো কফি। দেখি জ্বর আছে কিনা। রিহা সানভির কপালে হাত রেখে দেখে জ্বর নেই শরীরে। যাক, আজকে তাহলে বাসায় যাওয়া যাবে। কফি খেতে খেতে সানভির সাথে আড্ডা দেয় রিহা। তারপর রান্না করে প্রতিদিনের মতোই খাইয়ে দেয় সানভিকে। এভাবেই চলে দুজনের দিনকাল। রিহা প্রতিদিন আসে, রান্না করে, খাওয়া দাওয়া করে, সানভির সাথে ঘোরাঘুরি আর আড্ডা দেওয়া। এসবের মধ্যে দিয়ে কেটে যায় 1 মাস। রিহার নতুন চাকরি জোগাড় হয়ে গেছে, 20,000 টাকা বেতন। অফিসে কাজ করতে হবে, কালকে থেকে জয়েনিং। সানভিকে বলে নাই এখনো, আজকেই বলতে হবে। রিহার ভয় লাগতেছে, প্লাস খারাপও লাগতেছে। সানভির সাথে কাটানো সময়গুলো সত্যিই খুব ভালো ছিল, তবে সানভি যেটা চায় সেটা সম্ভব না, তাই আজকে চাকরিটা ছেড়ে দিতে হবে। কালো শাড়িটা পরে বেরিয়েছে রিহা। ভয় আর খারাপ লাগা দুটোর মিশ্রণে যেন পৃথিবীটা খুব ছোট মনে হচ্ছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে রিহার। ওদিকে সানভি ভেবে রেখেছে আজকে রিহাকে একটা সারপ্রাইজ দিবে। আজকে অনেক প্ল্যানিং করেছে সে, কারণ আজকে তার বার্থডে। রিহা জানে না ব্যাপারটা, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে। রিহার সাথে বার্থডে সেলিব্রেট করবে বলে রুমটা সাজিয়েছে সেই রকম করে। রিহা ঘরে ঢুকে দেখে সানভির রুমে তালা। স্যার আছেন? ও রিহা, হ্যাঁ বলো। কোথায় আপনি? আমি তো রান্নাঘরে। আচ্ছা, আমি আসতেছি। রিহা রান্নাঘরে ঢুকে দেখে সানভি আটা মাখতেছে। হাতে মুখে আটা মেখে সে কি বাচ্চাদের মতো অবস্থা। মন খারাপ থাকলেও সানভির এই অবস্থা দেখে রিহা হাসতে থাকে। হাসতেছো কেন? স্যার, আপনি এগুলো কি মেখেছেন? ফর্সা হওয়ার জন্য নাকি? হুর, কি যে বলো, রুটি বানাবো তাই। আমি বানাচ্ছি, সরুন। না, আজকে আমি বানিয়ে খাওয়াবো তোমাকে। আচ্ছা, দেখি কিরকম বানাতে পারে। তোমার চাইতে ভালো পারবো। বলছে, দেখো তো আগে। দেখি। সানভি রুটি বানায়, ওদিকে রিহা হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। সানভির পুরো শরীরে আটা লেগে ভূতের মতো লাগছে তাকে। আর এক একটা রুটি যা হয়েছে না, গুগল ম্যাপের মতো। মনে হয় জুম করলে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে রুটির মধ্যে। রিহা চুপচাপ সানভির রান্না করা দেখে আর মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। সব কিছু শেষ করে সানভি গোসল করতে যায়। গোসল শেষ করে এসে রিহাকে বলে, চলো, আজকে আমি তোমাকে খাইয়ে দিব। আচ্ছা। রিহাকে নিজের হাতে করে খাইয়ে দেয় সানভি। রিহার চোখের কোণে জল চলে আসে। এই মানুষটাকে ছেড়ে থাকতে হবে কালকে থেকে, ভাবতেই কেমন জানি লাগতেছে। আপনি হাঁ করুন। রিহা সানভিকে খাইয়ে দেয়। প্রচন্ড কান্না পায় রিহার, তবে কাঁদতে পারে না। রিহা বলে, স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার, মাস শেষ হয়ে গেছে। ও, বেতন লাগবে? সমস্যা নাই, আমি দিতেছি, দাঁড়াও। না, বেতন লাগবে না। তাহলে? আসলে আমি আর আসবো না কালকে থেকে। আমি অন্য একটা চাকরি পেয়ে গেছি, ওখানেই কাজ করব। মজা কইরো না তো, যাও। আমি মজা করতেছি না, সত্যিই বলতেছি, আমি আর আসবো না। সানভি চুপ করে থাকে কিছুক্ষণ, কিছু বলে না। চুপচাপ ভাবতে থাকে কি করবে। মনে মনে ভাবে, রিহা যদি ভালোবাসতো তাহলে চলে যেত না। একটাবারের জন্য কি মনে পড়েনি তার আমি তাকে ভালোবাসি? সামান্য পরিমাণ অনুভূতিও কি কাজ করে না আমার প্রতি?
না, যদি করতো তাহলে চলে যাওয়ার কথাটা কখনো ভাবতো না। রিহাকে তো সেই কবেই হারাইছি, আজকেও না হয় চলে যাবে। স্যার কিছু বলুন। আচ্ছা সমস্যা নাই, আজকে থেকে তোমার ছুটি, আর আসতে হবে না আমার কাছে। ধন্যবাদ স্যার, আপনার রুমে যাব আমি একটু, কয়েকটা জিনিস আছে ওখানে। তুমি দাঁড়াও, আমি আনতেছি। কিন্তু স্যার আপনি পাবেন না। সমস্যা নাই, আমি আনতেছি। সানভির আচরণ আজকে কেমন যেন লাগতেছে। প্রথমে নিজে হাতে খাইয়ে দেওয়া, তারপর এইসব করতেছে, সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। সানভির রুমে ঢুকে রিহার জিনিসপত্র আনার জন্য দরজার ফাঁক দিয়ে দেখে রুমটা সাজানো, বেলুন আর নানা রকম ফুল দিয়ে রিহার রুমটা সাজানো, লাইটিংও করা হয়েছে ভেতরে। তার মানে কি আজকে সানভির জন্মদিন? রিহা হুট করে রুমের ভিতর ঢুকে পড়ে, সবকিছু দেখে স্তব্ধ হয়ে যায়। আজকে সানভির জন্মদিন, আর আজকেই সে এসব কিছু করলো। রিহা সানভির দিকে তাকিয়ে দেখে ছেলেটার চোখের কোণে জল চিকচিক করতেছে। সানভি রিহার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। রিহার প্রচন্ড পরিমাণ কান্না পাচ্ছে, কিন্তু সে তো ঠিক করেই নিয়েছে আর আসবে না। জেদ জিনিসটা বড্ড খারাপ একটা জিনিস। এই জেদের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। রিহা সানভিকে বলে, হ্যাপি বার্থডে স্যার। ধন্যবাদ রিহা। স্যার আমি আসি তাহলে, ভালো থাকবেন। আচ্ছা যাও। রিহা কিছু দূর যেতেই সানভি আবার ডাক দেয়। রিহা, হ্যাঁ বলেন। তোমাকে কি বেতন দিছি? জি স্যার। আচ্ছা যাও। রিহা বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকে, মনের মধ্যে ঝড় হচ্ছে। বাংলা মুভির মতো সবকিছু তো ঠিকই ছিল, তবে কেন এরকম মনে হচ্ছে তার? সে তো নিজের ইচ্ছায় আসছে, তবুও অদ্ভুত এক মায়া কাজ করছে সানভির জন্য। রিহা নিজেকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। হাঁটতে থাকে রিহা বাসার দিকে। ওদিকে সানভি ভাবতেছে, কি হলো এত কিছু করে? নিজের সবটা দিয়ে ভালোবাসার পরও সে দূরে চলে যাচ্ছে। আমি আর এই শহরে থেকে কি করব? রিহা কেন এমন করলো? কখনো কোনো অন্যায় আবদার তো করিনি, একটু ভালোবাসা চেয়েছি, একটু ভালোবাসতে চেয়েছি, এই জন্যই এত কিছু। এত কিছু ভেবে কি হবে? রিহা তো আর আমার নাই, অবশ্য কখনো ছিলও না। যাই হোক, ওয়ান সাইড লাভ তো অনেক হয়, আমিও না হয় একাই ভালোবাসলাম। চোখের কোণে জমা জলগুলো অঝরে ঝরতে লাগলো। কান্নার শব্দে পুরো রুমটা এক অন্যরকম অবস্থার জানান দিচ্ছে। হালকা বাতাসের শব্দটা আরো বেড়ে যায়। রিহার রেখে যাওয়া নীল শাড়িটার দিকে চোখ পড়তে আরো বেশি কান্না পায় সানভির। বারবার নিশ্চুপ হয়ে যায় সানভি। না, আর কাঁদবে না সে। পরক্ষণেই আবারও কেঁদে ফেলে। ভালোবাসার মানুষ যখন অনেক দূরে চলে যায় তখন এমনই হয়। নিজের থেকেও বেশি ভালোবাসা মানুষটাকে যখন আর দেখতে পারে না, তখন এমনই হয়। ইমোশনগুলো তো তাকে ঘিরেই, যদি সেই না থাকে তাহলে তো এমন হবেই। সবার কপালে ভালোবাসা থাকে না। আমি কি তাহলে সেই মানুষদের দলেই? হয়তোবা। সানভি ড্রয়ারটা খুলে সিগারেট বের করে, এতে কিছুটা হলেও ইমোশন কমবে। সানভি সিগারেট খেতে থাকে। ওদিকে রিহা বাসায় পৌঁছে আর একটা খুশির খবর পায়। আগামী শুক্রবার তার বিয়ে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে তার। ছেলেটা ভালোই একটা জব করে। বিয়ের পর রিহার মা আর বোনকে তার নিজের বাড়িতেই রাখবে, পুরো ফ্যামিলি সহ একটা বাসায় থাকবে। সানভি কি এটা করতো না? এই কথা তো সানভি তাকে আরো আগেই বলেছিল। রিহা ভাবতে থাকে আর নীরবে কাঁদতে থাকে। রিহা নিজেই বুঝতে পারছে না কেন এমন করলো সে। সানভিকে ভালোবাসে, তারপরও কেন বলতে এত দ্বিধা, কিসের এত ভয়? যেখানে সানভি তাকে ভালোবাসে, নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পায় না রিহা। নিজেকে প্রস্তুত করতে হবে আগামী শুক্রবার তার বিয়ে। সারা রাত কান্না করে রিহা, দম বন্ধ হয়ে আসে তার। সানভিকে ছাড়া বাঁচতে পারবে না সে। নিজের অজান্তেই অনেকটা আপন করে নিয়েছে সানভিকে। যা হয় হবে, তবে সানভিকে ছাড়া কাউকেই মেনে নিতে পারবে না সে। ওদিকে সানভি নিজেকে হাজারবার বলেও বোঝাতে পারে না যে রিহা তার ভাগ্যে নেই। রিহা কখনো তার হবে না। যখন তার কিছুই ছিল না তখনও হয়নি, আজ সব আছে, তারপরও হলো না। তাহলে আর কিভাবে হবে? নেশায় ডুবে যায় সানভি। ওদিকে রিহা ঠিক করে নিয়েছে সানভিকেই ভালোবাসবে, ওকে ছেড়ে কোথাও যাবে না। সকালবেলা উঠেই রওনা দেয় সানভির বাসার দিকে। রিহা তার আম্মুকেও বলে দিয়েছে সব।
তার মাও রাজি। রিহার খুব খুশি আজ, তবে তারপরও ভয় কাজ করতেছে। যদি সানভি না মেনে নেয় তাহলে? সানভির বাসার সামনে এসে দেখে দারোয়ান বসে বসে ঝিমোচ্ছে গেট খুলে। রিহা প্রতিদিনের মতো দরজায় ধাক্কা দেয়, কিন্তু আজকে দরজা বন্ধ। ভেতর থেকে না, বাইরে তালা দেওয়া, খেয়াল করেনি সে। দরজা বন্ধ কেন? স্যার তো নেই। নাই মানে কোথায় গেছে? জানি না, তবে সব কিছু গুছিয়ে নিয়ে গেছে আর আসবে না বলেছে। মানে? সকালবেলা গাড়ি বের করে চলে গেছে, আমি আর কিছুই জানি না। রিহার মনের ভিতর ঝড় শুরু হয়ে গেছে। তবে কি হারিয়ে ফেললো সে সানভিকে? কল দিচ্ছে কিন্তু ফোন বন্ধ। রিহা কান্নায় ভেঙে পড়ে, নিজেকে নিজেই ধিক্কার দেয়। নিজের দোষেই হারিয়ে ফেললো আজ সানভিকে। রিহা কাঁদতে কাঁদতে বাসার দিকে পা বাড়ায়। হঠাৎ কেউ হাতটা চেপে ধরে। রিহার হার্টবিট বেড়ে গেছে। প্রার্থনা করতেছে যাতে পেছনে সানভি থাকে। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে দারোয়ান। সব আশা ভেঙে চুরমার হয়ে যায় রিহার। মনটা আবারও ভেঙে যায়। এইটা আপনার জন্য। একটা চিরকুট। রিহা চিরকুটটা খুলে দেখে তাতে চিঠি। ছাদে আসো, দারোয়ানের কাছে চাবি আছে। চিঠিটা পড়া মাত্রই রিহার মুখে হাসি ফুটে ওঠে। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে কিছুটা দৌড় দেয় রিহা। প্রত্যেকটা সিঁড়ি যেন জীবন বদলে যাওয়ার এক একটা ধাপ, এমন মনে হচ্ছে তার। ভয়, খুশি আর উত্তেজনায় নিজেকে হারিয়ে ফেলেছে রিহা। রিহা নিজের মধ্যে নেই। ছাদে উঠেই কি হবে বা কি হচ্ছে কিছু না ভেবেই সানভিকে জড়িয়ে ধরে রিহা। কিন্তু সানভি কোনো রেসপন্স করছে না। যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। রিহা আবারও ভয় পেয়ে যায়। তবে কি মেনে নিবে না সানভি? সানভি রিহাকে ছড়িয়ে দেয়। আগামী শুক্রবার তোমার বিয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? ছেলের নাম জানো? না, জানার প্রয়োজন মনে করিনি। কেন? কারণ সে যেই হোক না কেন আমি তাকে বিয়ে করব না। কেন করবে না? জানি না। জানতে হবে, নইলে বিয়ে তোমাকে করতে হবে। কারণ আমি আপনাকে ভালোবাসি। কি বললা বুঝি নাই। আমি আপনাকে ভালোবাসি আর আপনাকেই বিয়ে করব। জানেন, গতকাল সারা রাত আমি খাচ্ছি। আমি বুঝতে পারছি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। শুধু একটু ভালোবাসার সুযোগ দিন। আমারও তো তোমাকে ভালোবাসার ইচ্ছা ছিল, কিন্তু বিয়ে তো হবে না। কেন হবে না? তুমি তো বললে সে যেই হোক না কেন বিয়ে করবে না। মানে? তোমার আম্মুকে ফোন দাও। কেন? তোমার আম্মুকে ফোন দিয়ে পাত্রের নাম জিজ্ঞেস করো। রিহা কিছু বুঝতে পারছে না, তবে আন্দাজ করতে পারতেছে কি ঘটবে এরপর। রিহা কাঁপা কাঁপা হাতে তার আম্মুর নাম্বারে কল করে। সানভির দিকে তাকিয়ে দেখে সানভি মুচকি হাসতেছে। হ্যালো। হ্যাঁ মা, কই তুই? সকাল থেকে উধাও। যেখানেই থাকে। তুমি যার সাথে বিয়ে ঠিক করেছিলে তার নাম কি? তুই তো মানা করলে বিয়ে করবি না, কাকে নাকি ভালোবাসিস? আরে বলো তো। শাহরিয়ার। রিহা ফোন কেটে দেয়। কি বললো? শাহরিয়ার? আমার নাম ভুলে গেছো? তুমি তো সানভি। আমি শাহরিয়ার সানভি। রিহা মাথা নিচু করে ফেলে। সানভির নামটা পর্যন্ত তার মনে নেই, থাকার কথাও না। লাস্ট 4 বছরে এই নামটা কখনো মনে হয়নি তার। বউ হবে? হুম। ভাড়া করা বউ? না, এইবার সত্যি সত্যি বউ হব। সানভি রিহাকে জড়িয়ে ধরে। রিহা কাঁপতে থাকে। শীত করতেছে তার। সানভি রিহাকে জড়িয়ে নেয় ভালোবাসার চাদরে। অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে রিহার। চোখ বন্ধ করে পরম শান্তিতে সানভির বুকে মাথা রেখে হার্টবিট অনুভব করে রিহা। সানভি রিহার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ সানভি রিহাকে ঠাস করে একটা চড় মারে। রিহা হতবাক হয়ে যায়। বুঝতে পারে না কেন মারল তাকে। গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে সানভির দিকে। চোখে জল আর প্রশ্ন, কেন মারল তাকে? আরে কেন মারছি শুনো? কেন? এতদিন কষ্ট দিছো তাই। এই একটা চর না দিলে আমার পাঠকরা আমাকে পিটাইবো। মানে? আমার চাইতে তোমার পাঠক বড়? তা না, আসলে বুঝেই তো, বিয়ের পর তার মারতে পারবো না, তাই এখনই মেরে নেই। কুত্তা, বিলাই, বান্দর, দাঁড়া, আজকে তোমার পিটাবো আমি। রিহা সানভিকে ধাওয়া করে। সানভি নিচে নেমে আসে। রিহা সানভির কাছে আসতেই হাত চেপে ধরে রিহার। বাকিটা ইতিহাস। কেউ একজন বলছিল হাত চেপে ধরা দণ্ডনীয় অপরাধ। গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।
নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।